প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আকিজ সিমেন্ট মুক্ত বাক অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় রাজনৈতিক বৈরিতা ও গণতন্ত্রের চ্যালেঞ্জ। আমরা যে রাজনৈতিক সময় পার করছি রাজনৈতিকভাবে, তাতে যেমন সংকট রয়েছে, গণতন্ত্রের প্রতি চ্যালেঞ্জ রয়েছে, এবং সেগুলোর মূলে আমরা যদি বিশ্লেষণ করে দেখি যে অনেক ক্ষেত্রে যুক্তিহীন বৈরিতা, অনেক ক্ষেত্রে আদর্শিক বৈরিতা, অনেক ক্ষেত্রে বাংলাদেশের মৌল চেতনার সঙ্গে একমত না হতে পারার ফলে যে বৈরিতা, সেই সমস্ত বৈরিতাগুলো কাজ করছে। আবার কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তিত্বের দ্বন্দ্ব, সেটি এক ধরনের বৈরিতা রয়েছে। তবে মূল বিষয় যেটা দেখা যায়, বাংলাদেশের গণতন্ত্রায়নের পথে যে মূল চ্যালেঞ্জ এখনো পর্যন্ত রয়েছে, সেটি হচ্ছে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর ভিতরে, শক্তিগুলোর ভিতরে এক ধরনের বৈরিতা রয়েছে। সেই প্রসঙ্গ, সেই বৈরিতা কিভাবে আমাদের গণতন্ত্রকে চ্যালেঞ্জের মুখে ফেলছে এবং সেটি কিভাবে অতিক্রম করা যেতে পারে, সেটি স্বল্প পরিসরে আলোচনা একটা চেষ্টা আমরা করব মাত্র। এর সমাধান অত সহজে সম্ভব নয় আমরা জানি, তারপরেও আলোচনাটা চালিয়ে যেতে চাই। সেই জন্য আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এবং সাবেক সভাপতি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজিকুজ্জামান রতন, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সহ সম্পাদক জনাব রাশেক রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনা শুরু করতে চাই রাজিকুজ্জামান রতন আপনাকে দিয়ে। সেটি হচ্ছে যে এই যে রাজনৈতিক বৈরিতা এবং গণতন্ত্রের চ্যালেঞ্জ, আমার অনুষ্ঠান শুরু আপনি বলছিলেন যে এই বিষয়টা অত্যন্ত জ্ঞানগম্ভীর আলোচনার বিষয়, আবার অনেক সময় অত্যন্ত সহজভাবে বলা যেতে পারে। আপনি কি মনে করেন যে গণতন্ত্রের জন্য কি মূল চ্যালেঞ্জ বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর ভিতরে আদর্শিক, সাংগঠনিক, ব্যক্তিগত বৈরিতা, নাকি অন্য কোনো কিছু রয়েছে? আসলে গণতন্ত্র কথাটা এসেছিল সেখান থেকে যদি আমরা ধরি যে স্বেচ্ছাচারী সমাজ ব্যবস্থার বিপরীতে একটা গণতান্ত্রিক ব্যবস্থার উন্মেষ ঘটেছিল, যেটা আমরা ফরাসি বিপ্লবের মধ্যে দিয়ে দেখেছিলাম। একসময় বলছে কিং ক্যান ডু নো রং, রাজা কোনো ভুল করতে পারে না। রাজা আইন তৈরি করবেন, কিন্তু তিনি আইনের ঊর্ধ্বে থাকবেন। সেখানে প্রশ্ন এলো যে আইন যদি মানুষের জন্য হয়, মানুষ যদি আইন তৈরি করে, তাহলে নো ওয়ান অ্যাবভ দ্য ল, প্রত্যেককে আইনের অধীনে আসতে হবে। এবং তখন একটা কথা বলা হয়েছিল, তাহলে ডেমোক্রেসির লিমিটটা কোথায় হবে? ফ্রিডম বলতে যা বলি আমরা, তার কি কোনো লিমিট থাকবে? এটাকে আনবাউন্ড, এর কোনো সীমা পরিসীমা থাকবে না? তখন একটা কথা খুব বহুল প্রচলিত ছিল, দ্য লিমিট অফ ইউর ফ্রিডম ইজ দেয়ার হোয়ার ইট উইল নট কার্টল আদার্স ফ্রিডম। তার মানে এতখানি অন্তত ডেমোক্রেটিক একটা এসেন্স যদি না থাকে, তাহলে ডেমোক্রেসি কিন্তু অপারেট করতে পারে না। যে কারণে বলা হচ্ছিল যে ডেমোক্রেসি উইদাউট পলিটিক্যাল এডুকেশন ইজ এ হিপোক্রেসি উইদাউট লিমিটেশন। তা আমাদের এখানে উইদাউট পলিটিক্যাল এডুকেশন ডেমোক্রেসি চর্চা করার নামে আমরা কি করেছি, একটা অটোক্রেটিক রেজিমকে আমাদের মতো করেই ব্যাখ্যা করার চেষ্টা করেছি। যেটা একসময় রবীন্দ্রনাথ বলেছিলেন যে এটা এমন একটা সমাজ আমাদের দেশে, যে যুক্তি পেয়েছি বলে বিশ্বাস করি তা নয়, যা বিশ্বাস করি তার সপক্ষে যুক্তি করতে থাকি। ফলে হয় কি, আমাদের সমস্ত যুক্তিগুলো আমাদের 16 আনা রাগ, অনুরাগ, বিরাগকে কেন্দ্র করেই ঘুরতে থাকে। তো ফলে আমাদের গণতন্ত্র ঠিক একই অবস্থা হয়েছে, যে আমি একটা যুক্তি গ্রহণ করতে চাই অথবা একটি যুক্তি বর্জন করতে চাই। গ্রহণ করার যেমন শক্তি থাকে, বর্জন করারও তেমনি একটি শক্তি থাকে। তাহলে গ্রহণ এবং বর্জন, তার একটা পরিবেশ যদি সমাজে আমরা তৈরি করতে না পারি, তাহলে কিন্তু ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ারও থাকে না, ডেমোক্রেটিক কালচারও থাকে না, এবং ডেমোক্রেটিক সিস্টেমটাও ঠিক মতো অপারেট করতে পারে না। আমি যা বলছি এটাই আইন। এবং একটা কথা আছে আমাদের খুব দারুণ, যেটা জয়নাল ভাইরা প্র্যাকটিস করার সময় বলেন যে আইন নিজের গতিতে চলে, কিন্তু আইন দেখি কখনো কখনো রকেটের গতিতে চলে, কখনো কখনো গরুর গাড়ির গতিতে চলে। নিজের গতিতে চলে নাকি শাসকের ইচ্ছায় চলে, এটা আমরা কিন্তু মাঝে মাঝেই দেখি, যে আইনের ফাঁকগুলো কখনো কখনো এত বড় যে রাঘব বোয়ালরা বেরিয়ে যায়, আর আইনের ফাঁক কখনো এত ক্ষুদ্র যে চুনোপুটি আটকা পড়ে যায়। তো এইগুলো যখন চলে, তখন কিন্তু মানুষ মনে করে আসলে ডেমোক্রেসিটা প্রপারলি অপারেট করছে না এখানে। আর বৈরিতার যে প্রশ্নটা আসলো, বৈরিতাটা কেন হবে? বৈরিতাটা তখনই হয় যখন তার মধ্যে একটা পরস্পরকে একটা বলবো যে একটা প্রসেস অফ অ্যানিহিলেশনের জায়গায় চলে আসে। অন্যের ধ্বংসের মধ্যে আমার টিকে থাকার প্রশ্ন। কিন্তু সেটা যদি আমরা শ্রেণী সংগ্রামের ক্ষেত্রে বলি, আমরা যারা সমাজতন্ত্রের কথা বলি, আমরা বলি বুর্জোয়া সমাজকে উচ্ছেদ না করলে সর্বহারা সমাজ প্রতিষ্ঠা হবে না, সেক্ষেত্রে ঠিক। কিন্তু যারা এই প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থা, মানে বুর্জোয়া ব্যবস্থার মধ্যেই ডেমোক্রেসি চর্চা করতে চান, তারা এই জায়গায় চলে যান কেন? তার মানে আজকে আমাদের রাষ্ট্র ব্যবস্থাটা এমন হয়েছে যে রাষ্ট্র ক্ষমতায় যারা থাকবেন, তারা রাষ্ট্র ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে অর্থনীতি, বাণিজ্য, পররাষ্ট্র সমস্ত কিছুকে এমনভাবে নিয়ন্ত্রণ করবেন, এমনভাবে কুক্ষিগত করবেন, যে এমন হয়ে যায় যে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে, আজকে এপ্রিল মাসের 8 তারিখ গেল, 17 এপ্রিল 1971 সালে আমাদের তো বাংলাদেশের যেই উন্মেষের ঘোষণা দেওয়া হয়েছিল,
তখন বলা হয়েছে যে বাংলাদেশ হবে এমন একটা দেশ সেটা সমতার ভিত্তিতে চলবে। সেই সমতা এমন জায়গায় চলে গেল যে 71 সালে যখন বাংলাদেশে 2 জন কোটিপতি ছিল, হ্যাঁ, ক্ষমতার জন্য লড়াই, সমতা না হয়ে ক্ষমতা এমন হয়েছে যে আজকে 2 জন কোটিপতি থেকে 51,000 কোটিপতি পেয়েছি আমরা। দেশের উন্নয়ন প্রবৃদ্ধি বাড়ছে, সাথে সাথে বৈষম্যটাও বাড়ছে। এই ক্ষেত্রে আমি একটু জয়নুল কাছে যেতে চাই, আপনার কাছে কি মনে হয় বৈরিতার মূল কারণটা কি? বাংলাদেশে প্রধান রাজনৈতিক শক্তিগুলোর ভিতরে যে বৈরিতা, যেটা গণতন্ত্রকে চ্যালেঞ্জের মুখে ফেলছে, তার মূল কারণ সেটা কি শুধুই? ধন্যবাদ আপনাকে, আর রতন ভাইকে ধন্যবাদ দিচ্ছি যে উনি আবার এই ডেমোক্রেসির উপরে আর যে সাবজেক্টে এটার উপরে উনি পারদর্শী। আমার একটু জ্ঞান, আমি আগেই বলেছি আপনাকে যে এসে আসার আগে যে আমার একটু এই লাইনে জ্ঞান কম। তো ডেমোক্রেসি যেটা সমান রতন ভাই যেটা বলেছে, আসলে গণতন্ত্রটা বর্তমান অবস্থায়, আগে ফিলসফার প্লেটো, অ্যারিস্টটল, ম্যাকাইভার এরা যেভাবে গণতন্ত্রের কথা চিন্তা করেছে তাদের ফিলসফি ওয়েতে, এখন আমরা কিন্তু গণতন্ত্র আমাদের নিজেদের মতো করে চিন্তা করি। আমরা আমাদের দেশে রাজনীতিবিদ বলেন, বুদ্ধিজীবী বলেন, শাসক বলেন, বিরোধী দল বলেন, প্রত্যেকেই প্রত্যেকের নিজস্ব অ্যাঙ্গেলে গণতন্ত্রের কথা চিন্তা করে, ভাবে যে তারা যেটা করে ওইটাই গণতন্ত্র। যে কথাটাই বলছেন রতন ভাই, গণতন্ত্রের যে মূল কথাটা হচ্ছে অপরের মতের প্রতি শ্রদ্ধাবোধ এবং সহনশীলতা, সেই গণতন্ত্র আমাদের দেশে এখন নাই। কথাটা হচ্ছে যে কারণে 71 সনে আমরা যুদ্ধ করেছি, এত লক্ষ লোকের রক্ত ঝরেছে, মানুষ মারা গিয়েছে, যারা দেখেছেন তারা বুঝতে পারেন যে কিভাবে জঙ্গলের মধ্যে থেকে আপনার মশার কামড় খেয়ে বিভিন্নভাবে যুদ্ধ করে দেশটিকে স্বাধীন করা হয়েছে। তখন কিন্তু আমি একটা ছোট প্রশ্ন, যে এই যে মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে, এটা কি রাজনৈতিক? আসতেছি আমি সেখানে, আমাদের সময় থেকে খেয়াল রাখতে হবে। সেই জন্য আমি বলছি যে তখন যেটা আমরা গণতন্ত্র পাবো যে চিন্তা করেছিলাম, আমরা কি সেই গণতন্ত্র পেয়েছি? এখন বরঞ্চ সেই গণতন্ত্রের চাইতে অটোক্রেসিতে আমরা বেশি পেয়েছি। কাজে গণতন্ত্র গণতন্ত্র বলে খালি আমরা মুখে মুখে বলতে পারবো আর এই থিওরি দিতে পারবো, কিন্তু আসলে সহনশীলতার অভাব হয়ে গেছে। সহনশীলতা না থাকলে একটি সমাজে গণতন্ত্র থাকে না। আর একটি কথা আমার ভাই বলেছেন, খুব যথার্থই বলেছেন, যে আমরা আইনজীবীরা বলি, এবং আজকাল আইনজীবী না অনেকেই বলেন যে আইন তার নিজস্ব গতিতে চলে, কিন্তু নাওএডেজ আমরা এখন আর ওই কথা বলি না। রতন ভাই বলেছে, জন ভাইরা বলেন, মানে লয়াররা বলেন, কিন্তু আমরাও এখন ওই কথাটা বলতে পারছি না। কেন পারছি না সেই কথাটাও এখানে বলা যাবে না। মানে আপনি কি বলতে চাচ্ছেন এখন মত প্রকাশের স্বাধীনতা এত? আমি মত প্রকাশের অর্থাৎ গণতন্ত্র বলতে যেটা আমি বলছি না যে সহনশীলতা, আমাদের মধ্যে এখন সেই সহনশীলতার সর্বক্ষেত্রে অভাব ঘটেছে, এবং সেই জন্য আইনের ক্ষেত্রেও গিয়ে তার নিজস্ব গতিতে চলতে পারতেছে। দর্শকের প্রশ্ন, প্রিয় দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি পিরিজপুরের কাউখালী থেকে খসরু বলছিলাম। হ্যাঁ, খসরু ভাই বলেন। যে আমার প্রশ্ন হলো, দুটি রাজনৈতিক দলই গণতন্ত্রের কথা বলেন, সেই দুটি রাজনৈতিক দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা এবং গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার জন্য সেই প্রক্রিয়া কি দুটি রাজনৈতিক দল চলছে? আর যদি না চলে থাকে, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য দুটি রাজনৈতিক দলের কি করণীয় আছে বলে আলোচক আজকে মনে করেন? এই প্রশ্ন আমরা আলোচনা আসলাম। আমি রাশিক রহমান আপনাকে দিয়ে শুরু করি। আপনি আপনার অভিমত কি? উনি বলছেন যে, আমি আপনাকে প্রশ্ন করি, আপনি যেহেতু আওয়ামী লীগের সহ সম্পাদক, আওয়ামী লীগের ভিতরে কি গণতন্ত্রের চর্চা আছে? জি, আপনাকে ধন্যবাদ। প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে আজকে এত বিদগ্ধ দুজন ব্যক্তির সাথে আমাকে আপনি নিয়ে এসেছেন, আমি নিজে সম্মানিত বোধ করি। এবং রতন ভাই যে একাডেমিক ডিসকাশনটা শুরু করলেন, এবং এরপরে জয়নুল আবেদিন সাহেব সম্মানিত সিনিয়র আইনজীবী এবং বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, উনি, আমি সেই জায়গাতে একটু আসি, আমার মনে হয় জিনিসটা পরিষ্কার হবে।
আসলে হয়েছে কি, বাংলাদেশ আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে এবং অসম্ভব একটি গণতান্ত্রিক দল। বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মী থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী, উপজেলা পর্যায়ের নেতা কর্মীদের যতটা কথা বলার সুযোগ আছে এবং ভোটের মাধ্যমে কাউন্সিল করে তাদের নেতা নির্বাচিত করার যে সুযোগ আছে, সেটা অনেক দলেই কিন্তু প্রতিফলিত হয় না। তবে হ্যাঁ, গণতন্ত্রের চর্চা শুরু আছে, কিন্তু এর তো শেষ নাই। এর ব্যাপ্তি, এর প্রয়োগ, এর প্রকার, এর প্রকৃতি আরো উন্নয়ন করা যেতে পারে। আমি ওই ডিটেলসে যাই, আপনার 40 মিনিটের কথা বলার সুযোগ শেষ হবে সেটি আমি সবাইকে অনুরোধ করব। আমি শুধু একটা জায়গায় আসি। আমি যখন দুজন সম্মানীয় ব্যক্তির কথা শুনছিলাম, নীল গেইম্যান নামে একজন লেখক ছিলেন, তিনি একটা কথা বলতেন যে উই অফেন কনফিউজ উইথ হোয়াট উই উইশ ফর রাদার দ্যান হোয়াট ইট ইজ এট দিস মোমেন্ট। অর্থাৎ আমরা মাঝে মাঝে যা চাই আর এখন যে অবস্থা, এটা কেন হলো, এটাকে আলাদা করতে পারি না, আমরা নিজেরাই কনফিউজ হয়ে যাই। আমাদের এই কারণে বলছি, দেখেন, গণতান্ত্রিক চর্চা, আপনি কি রিপাবলিক ফর্ম অফ গণতান্ত্রিক চর্চা করবেন? আপনি কি ইউটোপিয়ান অ্যাবসলিউট ডেমোক্রেসি, যেটা বলতে বোঝায় যে প্রতিনিয়ত প্রতি ক্ষণে আপনি মানুষের কাছ থেকে গণতান্ত্রিক একটি অভিমত নিয়ে এসে আপনি কাজ করবেন, সেটা চাবেন? নাকি কনফুসিয়াস আবার বলছেন যে রাজাই তার প্রজার জন্য উদাহরণ ঠিক করবে, অথবা লাওৎজে বা টাওইজমে বলা হচ্ছে যে না, প্রজারা আবার ভালো উদাহরণ সৃষ্টি করবে। কোনটাকে বেছে নেবেন সেটার উপর নির্ভর করে। এখন আজকের এই প্রেক্ষাপটে ওইসব আলাপ করে তো লাভ নাই। মূল ব্যাপারটা গণতন্ত্র কোথায় পরাস্ত হচ্ছে বা পরাজিত হচ্ছে, আপনি কিছুটা ওই জায়গাটা এনেছিলেন। দেখুন, সহনশীলতার মানে এই না যে গণতন্ত্রের নামে অন্যায়কে আপনার মেনে নিতে হবে। 1861 থেকে 1865 মার্কিন যুক্তরাষ্ট্রে যখন একটি গৃহযুদ্ধ হলো, এব্রাহাম লিঙ্কন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি তখন ছিলেন। কেন যুদ্ধটা হয়েছিল? কৃষ্ণাঙ্গের অধিকারের জন্য। কৃষ্ণাঙ্গদের পরিমাণ যদি সমস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ওই সময়কার জনসংখ্যার সাথে আপনি তুলনা করেন, তারা কি সংখ্যাগরিষ্ঠ ছিল? ছিল না। কিন্তু এব্রাহাম লিঙ্কনকে সিদ্ধান্ত নিতে হয়েছিল সচেতনভাবে যে একটি অন্যায়, একটি বৈপরীত্য, একটি অসম অবস্থান থেকে ফিরে আসার জন্য প্রয়োজন বোধে আমাদেরকে প্রতিবাদ, প্রতিরোধ, যুদ্ধ করতে হবে। গণতন্ত্রের মানে এই না যে আমার সামনে সংগঠিত অপরাধকে আমি সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে সেটাকে মেনে নিব, অথবা অনেক লোক এই অন্যায়টাকে সমর্থন করেন বলে সেটাকে অন্যায় বলা যাবে না। 1971 সালে সমস্ত বাঙালি জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে। এটাকে এই মুহূর্তে আমি একটু ছোট, আমরা টু দি পয়েন্ট হয়ে আর একটু, সেটা আপনি বলছেন যে অন্যায় মেনে নেবেন না। আমরা কি সাম্প্রতিক সময় দেখিনি যে কোনো কোনো ক্ষেত্রে আইনকে কারো কারো জন্য একটু ছাড় দেওয়া হয়েছে? আমি আসছি সেই জায়গাটা, আমি সে জায়গায় যাচ্ছিলাম, আমি গণতন্ত্রকে ধরেই এই জায়গায় আসছি। 7ই মার্চের বক্তৃতায় বঙ্গবন্ধু একটা লাইন বলেছিলেন যে যদি তাদের সংখ্যা কমও হয়, তাদের কোনো ন্যায্য কথা থাকলে তা আমরা মেনে নেব। এটাই কিন্তু ডেমোক্রেসি। অর্থাৎ 1971 সালে যে 30 লক্ষ মানুষকে মেরে ফেলা হলো, 2.5 লক্ষ মা বোনের ইজ্জত কেড়ে নেওয়া হলো, তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত যারা, তাদের বংশধররা সংখ্যায় খুব কম হলেও তারা যদি বেঁচেও থাকে, আপনি একটি সভ্য রাষ্ট্রের অংশ হয়ে কিভাবে বলতে পারেন যে একটি দেশে ঐক্য সৃষ্টি করার জন্য বা একটি দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য 43 বছর আগে সংগঠিত একটি অপরাধের বিচার আপনি করবেন না? এইসব জায়গায় যখন বিতর্ক দেখা যাচ্ছে, বৈপরীত্য দেখা যাচ্ছে, তখনই কিন্তু গণতন্ত্র আসলে পরাস্ত হচ্ছে। গণতন্ত্রের সবচেয়ে বড় কথা হচ্ছে ভোট নিয়ে করেন, আলাপ করে করেন, টকশো করে করেন, সিল দিয়ে করেন, যা দিয়ে করেন না কেন, ন্যায্যতা, এথিক্স, মোরালিটি, সুবিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে হবে। এবং আইনে আরেকটা কথা আছে, জুরিসপ্রুডেন্স, অর্থাৎ আইন তো করা হবে মানুষের ভালোর জন্য, মঙ্গলের জন্য। ফিলোসফি তো তাই, দর্শনও ভালো খারাপের উপর নির্ভরশীল। আপনি গণতন্ত্রের নামে এমন কিছু করতে পারেন না যেটা অতীতে ঘটে যাওয়া অন্যায়কে জাস্টিফিকেশন দিবে। এখন আপনি যে ঘটনাগুলো বলছেন যে কিছু কিছু ক্ষেত্রে আইনের গতি বাড়ে কমে, কারেক্ট, বাড়ে কমে, এটা বাস্তবতা। এখানে আমি রতন ভাইয়ের সাথে কিছুটা একমত আবার দ্বিমত করি। রাঘব পোয়ালরা তো শুধু বাংলাদেশে পার পেয়ে যায় না আইনের মুখে, চুনোপুটিরা পার পেয়ে যায়। ধরা পড়ে শুধু অভাগারা। বাংলাদেশে 43 বছরে যে বিচারহীনতার সংস্কার তৈরি হয়েছে, তাতে চুনোপুটি অনেক ক্রিমিনাল আপনাকে আমি দেখাতে পারবো, ছোট ছোট ছিনতাইকারী, চোর, ডাকাত, মারপিট করেছে, তারাও পার পেয়ে যায়। এটাই আমাদের সংস্কার হয়ে গেছে। বিচার হবে না, শাস্তি হবে না। কার বিচার হয়ে যায়? যিনি নিতান্তই অভাগা। আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, 2 কোটিপতি ছিল দেশ স্বাধীন হওয়ার আগে, আজ 51,000 কোটিপতি। আমি 51,000 কোটিপতির কোনো সমস্যা দেখি না। এই সংখ্যা প্রয়োজনে 5 লক্ষ 10,000 হবে, 51 লক্ষ হবে। আমার সমস্যা অন্য জায়গায়। আমার সমস্যা হচ্ছে
কোটিপতিতে কোনো সমস্যা নেই, দেশটিকে এমন একটি জায়গায় নিয়ে যেতে হবে, যে সমতা শব্দটা এসেছে, যেখানে একজন ব্যক্তি কোটিপতি না হতে পারেন, কিন্তু ইংরেজিতে বলে ইকুইটেবল অপরচুনিটি, অর্থাৎ তিনি তার জায়গা থেকে শিক্ষা গ্রহণ করে কিছু সামাজিক নিরাপত্তার মধ্য দিয়ে তিনি যেই স্বপ্নটা তৈরি করতে চান, যেভাবে পরিকল্পনা করতে চান, সেই জায়গায় তিনি পৌঁছাতে পারবেন। ইকুইটেবল অ্যাক্সেস টু রিসোর্সেস, অর্থাৎ 51,000 কোটিপতি, তাদেরকে আমি সাধুবাদ জানাই, তবে যারা ভূমিদস্যুতা অন্যায় করেছে তাদেরকে তার সাধুবাদ জানানো যায় না। কোটিপতি হয় দোষের কিছু নাই। আমার কথা হচ্ছে, আগে আমাদেরকে পার্সপেক্টিভটা ঠিক করতে হবে। উই ক্যানট বি কনফিউজ। আমাদেরকে বুঝতে হবে আমাদের দেশের গণতন্ত্র কখন পরাস্ত হয়েছে, যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 15ই আগস্ট হত্যা করেছিলেন। এবং মজার বিষয় দেখেন, হত্যা করার পরে একজন সোলজার তিনি যে ওথ নেন, ওথটা কি, যে আমি এনি কাইন্ড অফ কিলিং, এনি কাইন্ড অফ অ্যাক্ট যেটা সংবিধান বিরোধী হবে সেটার বিরুদ্ধচারণ করবে। কিন্তু আপনি দেখুন 15ই আগস্ট 1975 সালে সমূলে যারা এই শপথ নিয়েছিলেন তারা কিন্তু তাদের শপথ আপহোল্ড করেননি। তো শপথ, আবারও বলছি, ন্যায় বিচার, ন্যায্যতা, আপনার বিবেক, সবকিছু গণতন্ত্রের সাথে সম্পর্কিত। এবং একটু আগে রতন ভাই একটা দিন বলেছিলেন, আরো আলোচনা করবো, আমরা ফিরবো, আমাদের ছোট বিরতি নিয়ে আসি, বিরতি হয়ে ফিরে এসে বাকি আলোচনা করবো। দর্শক থাকুন আমাদের সঙ্গে মুক্ত বার্তা। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি আকিজ সিমেন্ট মুক্ত বাক অনুষ্ঠানে। আলোচনা করছিলাম রাজনৈতিক বৈরিতা ও গণতন্ত্রের চ্যালেঞ্জ নিয়ে অ্যাডভোকেট জয়নুল আবেদিন, রাজেকুজ্জামান রতন ও রাশেক রহমানের সঙ্গে। রাশেক রহমান, আপনি একটা লাইন যোগ করতে চাইছিলেন, আর আপনার আমি বলতে চাচ্ছিলাম যে সম্মানিত দর্শক যে প্রশ্ন করেছেন, এটা আজকের দিনে তো আমাদের জন্য খুব প্রাসঙ্গিক। আমি শুধু ছোট একটা উদাহরণ দিতে চাই, সাজেশন, আই হোপ কেউ এটা বেয়াদবি হিসেবে নেবে না। যেমন বাংলাদেশ আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কমিটি, তারা কিন্তু প্রতি মাসে দুবার না হলেও অ্যাটলিস্ট একবার মিলিত হয় এবং সংগ্রাম আন্দোলন কিভাবে চলবে বা কি ধরনের কাজ নিয়ে আলাপ আলোচনা হয়। আনফর্চুনেটলি বাংলাদেশে আরেকটি বড় দল, জাতীয়তাবাদী দল, আমি জানি না লাস্ট কবে তাদের কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়েছে, বাট এই প্র্যাকটিসগুলো বাড়ানো দরকার। এবং একটা ছোট এক্সাম্পল আপনাকে আমি দেই, এই যে আজকে 90 দিনের বেশি যে অবরোধ হরতাল হয়ে গেল, পেট্রোল বোমা নাশকতা হয়ে গেল, খুব বেশি গভীরে না গিয়ে আমার কাছে কেন জানি মনে হয় যে আন্দোলন করার যে ব্যাপারগুলো জাতীয়তাবাদী দল তুলে ধরার চেষ্টা করছিলেন, এটা তাদের ওই ওয়ার্ড থেকে, গ্রাম থেকে শুরু করে আপনার একেবারে কেন্দ্র পর্যন্ত নেতৃবৃন্দের সাথে বসে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরামর্শ নিয়ে যদি করা হতো, আমার ধারণা অনেক বেশি এফেক্টিভ, অনেক বেশি গ্রহণযোগ্য আন্দোলনও গড়ে তোলা যেত। সুতরাং গণতান্ত্রিক চর্চা একটি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গণতান্ত্রিক প্রক্রিয়াতে না হওয়ার কারণেই সেগুলো এই জন্য তো পর্যদস্ত হলো, এটা পরাজিত হয়ে গেল এই জিনিসটা। যে আজকে আমি একটু জয়নুল আবেদিনের কাছে আসতে চাই, আবার বাংলাদেশের মানুষ তো নাশকতা, আপনার কাছে কি মনে, উনি যেটা বলছেন এটাই কি মূল কারণ? লাস্ট কথাটা খুব ইম্পর্টেন্ট। গণতান্ত্রিক প্রক্রিয়াটা, আমি আসলে প্রক্রিয়াটা বুঝছি না, বুঝতে পারতেছি না। তার কারণ উনি বলেছেন যে আলাপ আলোচনা করে হয়, কিন্তু আমি ওই দলের লোকেরই দেখি যে মন্ত্রী সাহেব একদিকে বক্তৃতা দিচ্ছেন, কেউ ধমক দিচ্ছেন, আবার কেউ খুব ভালো ভালো কথা বলছেন, আবার কেউ নীরব ভূমিকা পালন করছেন। এখন কি এই প্রক্রিয়া কি ওই মানে ওনাদের আলাপ আলোচনার মধ্যে কি এটা সিদ্ধান্ত হয়েছে তুমি এমনভাবে বলবা যে বিএনপি ঘরে না থাকতে পারে, আবার একজনে এমনভাবে বলবে যে মানে অর্থনৈতিক চাকা যাতে করিয়ে না ঘুরতে পারে, আবার তুমি এমনভাবে নিশ্চুপ থাকবা যে একটু অল্প অল্প কথা বলে ওখানে কিছু মানে বাতাস ভারী করে দেবা। আমি যেটা বুঝি সেটা হচ্ছে গণতন্ত্রের অর্থ এটা না। গণতন্ত্র, আমি আগেই বলেছি যে গণতন্ত্রের মূল অর্থটাই হচ্ছে সহনশীলতা। আর একটা বিষয় হচ্ছে যেটা উনি আব্রাহাম লিঙ্কনের কথা বলেছেন, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র ছিল বাই দি পিপল, ফর দি পিপল, অফ দি পিপল। এখন গণতন্ত্র, ওই যে রতন ভাইরা, আমি আপনার এই যখন ওয়ান ইয়ারে ছিলাম না তখন একটা কথা বলেছিলাম, এখন গণতন্ত্রের মানে হচ্ছে সম্পদ বানানো। আপনি দেখবেন যে ক্ষমতাধর ব্যক্তিরা, আরে আমি যদি এই সম্পদ বানানোর ট্রেন্ডটা কবে থেকে শুরু হলো বলে? এইটা খুব বেশি দিন নয়, এইটা আমার মনে হয় যে 90 দশকের পর থেকেই ওই যে এরশাদ সাহেবের থেকে আরম্ভ হয়েছে সোনা চোরা চালানি, আপনার ওই যে খালি তখন কিন্তু এখন যেভাবে সোনা আসতেছে না, একটা সময় কিন্তু এরশাদের সময় এইভাবে করে খালি সোনা আসতে থাকতো, কিন্তু সেটাকে কন্ট্রোল করা যেত না। এখন যেমন কন্ট্রোল করা যায় না, এখন এত ধরা পড়ে তারপরেও দেখবেন খালি সোনা আসতেছে,
কিন্তু অর্থ gold বাড়ানো আসতেছে। বৈরিতার মূল কারণ না, বৈরিতার মূল কারণ কি আপনার এটা মনে না হয়? আর বা আসতেছি কেন, অর্থ হইলে কিন্তু মানুষ গরম হয়ে যায়, তখন তার হিতাহিত জ্ঞান থাকে না। আপনি দেখবেন যে ক্ষমতাধর ব্যক্তিরা মাঝে মাঝে এমন সব কথাবার্তা বলেন যে ওনারা তার নিজের কথা চিন্তা করেন, কি বলছেন এটাও কিন্তু ওনাদের এখানে আছে কিনা আমি ঠিক বুঝতে পারি না। তো যেই জন্যই আমি বলছি যে গণতন্ত্রের মূল বিষয় যেটা, সেখানটার থেকে আমরা আসলে সরে গেছি সবাই। এবং এইটার মূল কারণ হচ্ছে আসলে তো থিওরিটিক্যালি অনেক কথা বলা যায়। আপনি দেখেন এখন যদি আগে কিছু ব্রেইনি ছেলেপেলেরা কিন্তু পলিটিক্সে আসতো, আপনি দেখবেন যে আগে মানে যে সমস্ত বা লোকেরা রাজনীতি করতেন, মানে রাজনীতিই করতেন, তারা প্রত্যেকে কিন্তু ফার্স্ট ক্লাস পেতেন, অধিকাংশই ফার্স্ট ক্লাস, মানে অর্থাৎ তারা মেরিটোরিয়াস ছেলেরা এই পদটা বেছে নিতেন। কিন্তু এখন মেরিটোরিয়াস ছেলেদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনি কি রাজনীতি, আপনি কি প্রফেশন নেবেন, কেউ বলবেন ডাক্তার, কেউ বলবেন ইঞ্জিনিয়ার, কেউ মানে অর্থাৎ এই যে আপনার এই রাজনীতিকে যে তারা গ্রহণ করবেন এটা কিন্তু কারোর মধ্যে নাই। কেন নাই? অর্থাৎ মনে এখন প্রত্যেকেই এই রাজনীতির থেকে ভালো লোকেরা সরে যাচ্ছে। রাজিকুজ্জামান রতন, আপনার কাছে কি মনে হচ্ছে এই গণতন্ত্রের চ্যালেঞ্জ নিয়ে আমরা কথা বলছি, চ্যালেঞ্জ হিসেবে অনেকগুলো পয়েন্ট আপনারা তুলে ধরেছেন। কেউ বলছেন যে অর্থ, ন্যায় বিচারহীনতা, অর্থের লোভ, ক্ষমতা কেন্দ্রিকতা, সেগুলো, কিন্তু এটা বড় বিষয় যুক্ত আছে এক্ষেত্রে, সেটা হচ্ছে রাজনৈতিক বৈরিতার কথা যেটা আমরা শুরু। বৈরিতার মূল কারণটা কি বলে আপনার মনে হয়? মানে আপনি যে মূল রাজনৈতিক শক্তিগুলোর ভিতরে যদি বাংলাদেশের 3-4টে বড় রাজনৈতিক শক্তি দেখেন, এটাকে দুভাগে ভাগ করা যায় প্রায় কাছাকাছি হবে, সেটাকে বৈরিতার মূল কারণটা কোথায়? আমি যদি বলি যে রাজনীতি হচ্ছে সমাজের পরিচালিকা শক্তি, আবার অর্থনীতি হচ্ছে সমাজের ভিত্তি। যে কোনো আমরা যে স্ট্রাকচার, এখন ব্যাপারটা হয়েছে কি, রাজনীতি যেহেতু পরিচালিকা শক্তি, দুঃখিত, ফলে রাজনীতিকে মানে কেন্দ্র করে রাজনৈতিক ক্ষমতা দিয়ে আমি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে পারি। সেক্ষেত্রে যে সমস্যাটা হয়েছে, একটু দেখেন ছোট্ট উদাহরণ যদি বলি, 1972 সালে রাশিদ ভাই যেটা বলেছেন না যে কোটিপতি বাড়লে তো অসুবিধা নেই, আমাদের তো কোনো অসুবিধা নাই, ঠিক মতো ব্যবসা করে কোটিপতি হোক না। কিন্তু 1972 সালে কোটিপতি ছিল 2 জন, 74 সালে এত বড় একটা দুর্ভিক্ষ হলো, তারপরে আমরা দেখলাম রিপোর্টে মানুষ, লক্ষ মানুষ দুর্ভিক্ষ পীড়িত হলো, কিন্তু কোটিপতির সংখ্যা বেড়ে দাঁড়ালো 47। 80 সালে গিয়ে কোটিপতির সংখ্যা হয়ে গেল প্রায় 800। তারপরে বাড়তে বাড়তে এখন এমন বেড়েছে যে প্রতি বছর 5000-6000 করে কোটিপতি বেড়ে যাচ্ছে। অথচ আবার বলছে আমরা পৃথিবীর সবচেয়ে দরিদ্র দেশ, আমরা পিছিয়ে পড়া দেশ, আমরা অমুক দেশ তমুক দেশ। আমাদের পিছিয়ে পড়া গরিব দেশের ধনী ব্যক্তিদের অবস্থা এমন যে গত কয়েক বছরে শুধুমাত্র মালয়েশিয়াকে সেকেন্ড হোম বানিয়েছে এরকম মানুষের সংখ্যা 3500। এবং মালয়েশিয়া সেকেন্ড হোম বানাতে গেলে কি পরিমাণ টাকা পয়সা লাগে? প্রতি মাসে গড়ে অন্তত কমপক্ষে 2,12,000 টাকা তার মাসিক ইনকাম লাগে। তারপর 1,17,00,000 টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনতে হয়, 65 লক্ষ টাকা তাকে ব্যাংকে রাখতে হয়। এগুলো তো সাধারণ হিসাব, তার বাইরে কত কিছু আছে। এই টাকার উৎস কি? জয়নাল ভাই ঠিকই বলছেন, ক্ষমতাকে কেন্দ্র করে এমন টাকার একটা সন্ধান পাওয়া যায় যেটা আলাউদ্দিনের চেরাগের ওই দৈত্য কাহিল হয়ে যেত। দৈত্য এত সম্পদ এত সময় দিতে পারতো না। 84,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে কয়েক বছরের মধ্যে 200 কোটি টাকার মালিক হয়ে যেতে পারি। তাহলে এটা এমন দেশটি কোথায় পাওয়া যাবে? ফলে রাষ্ট্র ক্ষমতাকে কেন্দ্র করে অবাধ লুটপাট। 2008 সালে আমি হলফনামায় লিখলাম যে আমার সম্পদের পরিমাণ 20 একর। 2013 সালে 5 বছরের মধ্যে সম্পদের পরিমাণ বেড়ে গেল 2840 একর। এটাকে কি আপনি বৈরিতার মূল কারণ মনে করেন? হ্যাঁ, যেহেতু পাওয়ারকে কেন্দ্র করে সম্পদ বাড়ানোর একটা বিরাট সম্ভাবনা আছে। আপনি একটা কথা বলছেন যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ভিতর দিয়ে এক ধরনের বৈরিতা তৈরি হয়েছে, সেটা কি আপনি? সেটাও দেখেন, সেখানেও কয়েকটা বিষয় ছিল। সেটা কি অর্থনৈতিক কারণ? সেটা এই পাওয়ারটাকে ক্যাপচার করবে, পাওয়ারটাকে ক্যাপচার করবে। এই পাওয়ারকে ক্যাপচার করে যেহেতু অর্থনৈতিক সুবিধাটা পাওয়া যায়, যে কারণে দেখেন 1954 সালে কি ব্যবসায়ীরা ছিল না? 1954 সালের পার্লামেন্টে ব্যবসায়ীর সংখ্যা ছিল 6 জন, আর এখন পার্লামেন্টে 80% করে দিই পাওয়ার করাপ্ট এন্ড অ্যাবসলিউট পাওয়ার করাপ্ট অ্যাবসলিউটলি। অ্যাটকিন্স যেটা বলেছিলেন পুঁজিবাদী ব্যবস্থা দেখে, অ্যাটকিন্স একটা কথা বলেছেন, পাওয়ার করাপ্টস এন্ড অ্যাবসলিউট পাওয়ার করাপ্ট অ্যাবসলিউটলি। ফলে অ্যাবসলিউট পাওয়ার যখন হয় তখন অ্যাবসলিউট করাপশনটার স্কোপটা তৈরি হয়। ফলে সেই ক্ষেত্রে যে যেমন বড় পুঁজি ছোট পুঁজিকে গ্রাস করে, তেমনি
ক্ষমতাকে কেন্দ্র করে সমস্ত কিছুকে কুক্ষিগত করার যে একটা ব্যবস্থা করা যায়। এবং এটা দেখেন তার সঙ্গে কি হয়, আগে রাজনীতিবিদরা রাজনীতি করতেন, বেশিরভাগই ফুল টাইম রাজনীতি করতেন, জানুয়ারি বললেন অনেক মেধাবী মানুষরা আসতেন, ত্যাগী মানুষরা আসতেন, মানুষ মনে করতে রাজনীতিবিদরা হচ্ছে আইডল অফ দ্য সোসাইটি, তারা জনগণের জন্য নিজেদেরকে নিবেদন করেছেন। কখনো কখনো ব্যবসায়ীরা তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতেন। পরে ব্যবসায়ীরা বললো যে ব্যবসা করে আমি টাকা দেবো রাজনীতিবিদদেরকে, বলে আমি রাজনীতিতে আসবো। তাহলে ব্যবসায়ীরা আসলো রাজনীতিতে। এখন আবার রাজনীতিরা বলে আমি রাজনীতি করি, আমি পাওয়ার ক্যাপচার করি, আমার অনুমতি ছাড়া ব্যবসা করবো, এত বড় সাহস। ফলে এখন রাজনীতিরাই আবার ব্যবসায় যুক্ত হয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে যে রাজনীতির যে একটা সাধারণ যে ভ্যালুজ ছিল সেই ভ্যালুজটা নষ্ট হয়ে গেছে। প্রথমে একটু বিনয়ের সাথে বলি, আব্রাহাম লিঙ্কনের বাই দ্য পিপল, আমরা একটা ছোট্ট একটা ফোনও নিন, আমাদের দর্শক একটা ফোন আছে। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শফিক বলছিলাম সুইডেন থেকে। হ্যাঁ শফিক বলেন। আমার প্রশ্নটি সম্মানিত অতিথি বৃন্দের কাছে, যে আসলে আমরা যখনই বাংলাদেশে বিভিন্ন চ্যানেল খোলা হয় কিংবা দেখা হয় এইসব টক শো, তখনই আমরা বাংলাদেশের রাজনীতি নিয়ে আলোচনা করি এবং রাজনীতিটা এই 1971 কিংবা 1975 গিয়ে আটকে যায়। আমরা কি মধ্যযুগে বসবাস করছি নাকি আমরা 20th সেঞ্চুরি যুগে আমরা বসবাস করছি? যে আমরা ভবিষ্যতের জন্য, আমাদের নেক্সট প্রজন্মের জন্য দেশের কি উন্নয়ন হলো আমরা আলোচনা করছি না। আমার প্রশ্নটি সম্মানিত, আপনার অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের আমরা উত্তর নেব, তবে তার আগে একটা ছোট বিরতি আমাদেরকে নিতে হচ্ছে। প্রিয় দর্শক, ফিরছি একটু পর। মুক্তকে আবারও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের রাজনৈতিক বৈরিতা ও গণতন্ত্রের চ্যালেঞ্জ নিয়ে আমরা আলোচনা করছিলাম। আলোচনার আমরা শেষ পর্বে রয়েছি। আমি আবার যেতে চাই রাশিদ রহমান, আপনাকে একজন দর্শক আমাদেরকে প্রশ্ন করেছিলেন, তার পক্ষে আপনি উত্তর দেন যে আমরা কেন সবকিছু ছেড়ে শুধু রাজনীতি নিয়ে দিনের পর দিন, বছরের পর বছর আলোচনা করছি। আমরা নিজেরাও দ্রুতই বলি, প্রথমে বেয়াদবি নেবেন না। বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, এই বক্তৃতাটি আব্রাহাম লিঙ্কন 1863 সালে যখন গৃহযুদ্ধ চলছে সে সময় দিয়েছেন। এবং এই বক্তৃতাটি পুরাটি পড়লে আপনি দেখবেন সেখানে তিনি বলছেন যে যেই কারণে আমাদের পূর্বপুরুষরা এই গণতান্ত্রিক সমাজ স্থাপন করেছে, সেই গণতান্ত্রিক সমাজে এই ধরনের একটি অন্যায়কে আমরা মেনে নিতে পারি না। ওই অন্যায়কে প্রতিহত করার জন্য আজকের এই যুদ্ধ, এবং সেই যুদ্ধের মধ্য দিয়ে আমরা আবার নতুন করে বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল একটি রাষ্ট্র স্থাপন করব। অর্থাৎ ওই প্রথমে যে কথাটা বললাম যে গণতন্ত্র আসলে ন্যায্যতা ছাড়া হয় না। আপনার সংখ্যাগরিষ্ঠতা আছে বলেই আপনি অন্যায়কে মেনে নেবেন তা না। একটু আগে দুর্বৃত্তায়নের কথা এসেছে, এটা আমাকে বাস্তববাদী হতে হবে। বাংলাদেশে অর্থনৈতিক দুর্নীতি আছে, দুর্বৃত্তায়ন আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এটা আমরা অস্বীকার করতে পারবো না। কিন্তু আবারও প্রথম কথায় চলে যাচ্ছি, যেটা আমি একটু আগে অফলাইনে রতন ভাইয়ের বলছিলাম, যে 1975 সালের 15 আগস্ট যখন একটি হত্যাকাণ্ডকে আইন করে ইন্ডিমনিটি বিলের মাধ্যমে ধামাচাপা দেওয়া হলো, তখনই এই দেশের লোলুপ সমাজ, যারা রাবণ দৃষ্টি দিয়ে আপনার সম্পদ আমার সম্পদের দিকে তাকায়, তারা বুঝতে পারলেন যে আমরা যত বড়ই অন্যায় করি না কেন আমাদের বিচার হবে না। অর্থাৎ বিচারহীনতার সংস্কারকে আমরা সেলিব্রেট করলাম, উদযাপন করলাম। 2 নম্বর, 1976 সালে পিপিআর, পলিটিক্যাল পার্টি রেগুলেশন, এটা বানানোর মধ্যে দিয়ে মেজর জেনারেল জিয়াউর রহমান সাহেব যেটা করলেন, যে রাজনৈতিক দুর্বৃত্তায়নকে নিশ্চিত করলেন। অর্থাৎ প্রত্যেকটি রাজনৈতিক দলকে ছাত্র, শ্রমিক এবং বিভিন্ন জনপদ নির্দিষ্ট দল, অঙ্গ সংগঠন বানাতে হবে যারা একই ধারায় লিঙ্ক থাকবে। অর্থাৎ আপনি যখন ছাত্রদল বানিয়ে ফেললেন 1979-এ, তাকে মোবিলাইজ করার জন্য প্রচুর পরিমাণে টাকা পয়সা দিয়ে আপনাকে এটাকে দাঁড়া করা ছিল। সেখানে একটা রাজনৈতিক দুর্নীতি দেখা গেল। 2 নম্বর, আপনি এটাও খেয়াল করবেন, রতন ভাই যে স্ট্যাটিস্টিক্সগুলো দিচ্ছেন, একটা স্ট্যাটিস্টিক্স উনি বাদ দিয়ে গেছেন, যে 1979 সাল থেকে এই দেশে কোলাটেরাল জমি জমা ছাড়া জুট মিলের নামে কোটি কোটি টাকা নেওয়া হয়েছে, যে টাকা আজও কিন্তু ফেরত আসেনি। সেটা কিন্তু একটা দুর্নীতি। নট অনলি দ্যাট, প্রচুর সরকারি প্রতিষ্ঠানকে বেসরকারি ব্যক্তি যারা একটি স্পেসিফিক রাজনৈতিক দল, আমি লজ্জা করব না, বিএনপি দলীয়, তাদেরকেও দেওয়া হয়েছিল। এখন আমার কথা হচ্ছে, এটা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি বলে না। আমি বারবার একটা কথা বলছি, আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি। আমাদের কথা হচ্ছে এই যে আমাদের সম্মানিত দর্শক যে কথাটা বললেন, যে আমরা কেন বারবার ইতিহাসে চাই। বাংলাদেশ আজকে অতি দরিদ্র দেশ না, বাংলাদেশ আজকে মাথা পিছু $1100 উপরে। হাউএভার, বাংলাদেশের প্রতিটি সিস্টেম যদি জনবান্ধব হতে হয়, মানুষের জন্য হতে হয়, বাংলাদেশ যেই কারণে স্বাধীন হয়েছিল, যে গণতন্ত্রায়নে আমরা বিশ্বাস করি, যেই লক্ষ্য নিয়ে আমরা সে যে করতেই হয়, তাহলে ইতিহাসে ঘটে যাওয়া যে অন্যায়গুলো আছে সেই অন্যায়গুলোকে রেকটিফাই করে আসতে হবে। তাই যতদিন না আপনার এই ইতিহাসের অন্যায়গুলোকে আপনি রেকটিফাই না করবেন, ততদিন পর্যন্ত ইকুইলিব্রিয়াম, অর্থনীতির ভাষা হয়তো আপনি পাবেন, কিন্তু সেটা হবে কেওস ইকুইলিব্রিয়াম। কিন্তু আমরা তো কেওস বা অশান্তির ইকুইলিব্রিয়াম চাই না, যে 5 বছর পর একটা ভোট দিলাম, আসলেন,
ভাঙা সুটকেস থেকে জাহাজ বাইরে হলো, টিভি চ্যানেল বাইরে হলো, সেগুলো তো আমরা চাই না। আমরা চাই এমন একটা গণতন্ত্র যেটা সত্যিকার অর্থে বাংলাদেশের প্রতিটা মানুষকে স্পর্শ করে যায়। সেই গণতন্ত্রই যদি আপনাকে পেতে হয় তাহলে অতীতে ঘটে যাওয়া যে অন্যায়গুলো সেগুলো ঠিক করতে হবে। এই যে কথা বলছেন ভাঙা সুটকেস, টিভি চ্যানেল এগুলো কি শুধুমাত্র একটা আমলেই হয়েছে? আমি সেটা বলিনি, আমি প্রথমে বলেছি, আমি কিন্তু একটা আমলকে স্পেসিফিক্যালি বলিনি। আমি বলেছি যে আমাদেরকে ব্যাক ট্র্যাক করে যেতে হবে, যে প্রাতিষ্ঠানিক রূপ দুর্নীতির এবং রাজনৈতিক দুর্বৃত্তায়ন, অর্থাৎ আমি বলেছি আপনার কি না, আমার ছোট ভাই, আমি কাউকে আলাদা করে বলি। আসলে আমি ওই চ্যাপ্টারে যেতে চেয়েছিলাম না। রতন ভাইয়ের কথা মনে আছে যে 10 কোটি কম্বল দিলাম, আমার কম্বলটি কোথায় গেল? আর গণতন্ত্র তো হত্যা ওই দিনই হয়ে গেছে যেদিন আপনার সংবিধানে কাটেল করে, সব ক্ষমতাকে কাটেল করে একটি দলের হাতে নিয়ে এসছে, অর্থাৎ বাকশাল সৃষ্টি হয়ে গেছে। খালি জিয়াউর রহমানের ওই দোষ দিলে তো চলবে না, ওইখানেই আসলে এই স্বাধীনতার যে মূল স্তম্ভ সেটা ধ্বংস হয়ে গেছে 1974-এ। তারপরে জিয়াউর রহমান সাহেব চেষ্টা করেছে এসে, কিন্তু সেটা চেষ্টা করে এসে সেটা দিতে গিয়েও তিনি আবার নিজের প্রাণ দিতে হয়েছে। ওই চ্যাপ্টারটা আমি বলতে চেয়েছিলাম না, যেহেতু ছোট ভাই উঠিয়েছে সেই জন্য বললাম আর কি। এখন মূল বিষয়টা হচ্ছে যে ওই দিকে না গিয়ে সামনের দিকে আগাতে হলে পরে এখন ওই জিনিসগুলো মাথার থেকে আউট করতে হবে। যতক্ষণ পর্যন্ত ওই জিনিসগুলো মাথার থেকে আউট করা না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা খালি 71 সন, 75 সন, তারপরে 78 সন, তারপরে এই সনে সন, 90 সন, আবার স্বৈরাচার সন, এই নিয়ে যদি থাকি তাহলে পরে ওই যে আমি একটু আগে অফলাইনে যেটা বলেছিলাম যে বিদেশ থেকে এসে ওই যে যারা চুরি করতে বলে, গৃহস্থের সজাগ থাকতে বলে, সেই অবস্থায় আমরা চলে যাব। এখন হচ্ছে আমাদেরকে যদি আমরা দেশ সম্বন্ধে ভাবি, গণতন্ত্র সম্বন্ধে ভাবি, দেশকে যদি এই দুর্বৃত্তায়িত রাজনীতির থেকে উদ্ধার করতে হয়, এইসব সব ভুলে গিয়ে সামনে আগানোর চিন্তা করি। রতন, আপনি কি মনে করেন? সামনে আগানোর জন্য আমাদের পিছনটা মাঝে মাঝে একটু দেখা দরকার, কিন্তু পিছন দিকে তাকিয়ে সামনে হাঁটা যাবে না, তাহলে হোঁচট খেতে হবে। যেমন ধরুন আমরা বলেছিলাম কত বিপুল আশা ছিল আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হবে, সেখানে আমরা বলছি গণমানুষকে প্রজা বানিয়ে দেশ শাসন করার একটা চেষ্টা হচ্ছে। 2 নম্বর হচ্ছে রাশিক ভাই খুব আপনার কথা বলেছেন গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, কিন্তু আমরা দেখছি দেশে বানানো হয়েছে গভর্নমেন্ট অফ দ্য রিচ ম্যান, বাই দ্য রিচ ম্যান এন্ড ফর দ্য রিচ ম্যান। সেটাই আমি বলছি, তাহলে আমাদের দেশে হয়েছে তাই, কিন্তু আবার কি হওয়ার সম্ভাবনা আছে দেখুন। 72 সালে বাংলাদেশের বাজেট ছিল 800 কোটি টাকা, এবার বাজেট হয়েছে 2,54,000 কোটি টাকা, মানে 312 গুণ বাজেট বেড়েছে। তার মানে কি পরিমাণ সম্পদ দেশের মানুষ তৈরি করেছে। আমাদের প্রবৃদ্ধি যদি বলি 13,59,000 কোটি টাকা আমাদের মানে জিডিপির আয়, মানে মানুষ কি পরিমাণ গ্রোথ তৈরি করছে। তাহলে এই বিপুল সম্ভাবনাময় দেশটাকে আমরা মুষ্টিমেয় কিছু মানুষের দুর্নীতি, স্বজনপ্রীতি, রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত করার মধ্য দিয়ে কি অন্ধকারে হারিয়ে যেতে দেবো, নাকি রাজনীতিতে একটা নীতি প্রতিষ্ঠা করতে হবে? রাজনীতি থেকে যদি নীতিটা হারিয়ে যায়, এটা হবে প্রফেশন অফ দ্য স্কাউন্ডেলস, বার্টন রাসেল যেটা বলেছেন। তা আমাদের এখানে মানে এটা কি স্কাউন্ডেলদের একটা প্রফেশন হবে? আমরা যেমন ধরুন এই সামনে যে সিটি কর্পোরেশন নির্বাচনটা আসছে, আমরা কি একটা নীতিনিষ্ঠ মানুষের পক্ষে দাঁড়াতে পারবো? আমি এখানে আমি সিটি কর্পোরেশনের লোকদের যদি সবাইকে বলি, আপনাদের কি সেই সাহস আছে বজলুর রশিদ ফিরোজকে ভোট দেওয়ার? কারণ আপনারা বলবেন তার তো টাকা নেই, মানে টাকাটা কোথেকে পাবে সে? তাহলে টাকা পাওয়ার জন্য দুর্নীতি করতে হবে, দুর্নীতি করতে হলে তিনি নীতির রাজা তৈরি করবেন। হ্যাঁ, তাহলে এইরকম যদি মানসিকতা হয়, তাহলে জনগণের কিন্তু বুঝতে হবে যে যারা দুর্নীতি করে দেশটাকে দুর্দশার মধ্যে নিয়ে যায়, যারা গণতন্ত্রহীনতার জায়গায় মানুষকে নিয়ে যায়, আমরা কি ভোট দিয়ে তাদেরকেই বারবার মাথায় তুলে রাখবো? আমাদের ঘাটটাকে শুধু মাথাকে মানে এই সমস্ত বোঝা বহন করবার জন্য? আচ্ছা, আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে উনি বাকশালের কথা তুলেছেন, মানে বয়োজ্যেষ্ঠ কি বলবো। প্রথমে ডেমোক্রেসি নিয়ে যেটা কথা হলো, বাকশাল বলতে ওপেন কনসেপ্ট। ইরাকের বাথ পার্টি বা রাশিয়ার কমিউনিস্ট পার্টি বা চায়নার কমিউনিস্ট পার্টি ছিল না, যে কোনো লোক যোগদান করতে পারবেন, সকলে মিলে নির্বাচন করবেন, এবং বাকশালটা সংসদেই পাস হয়েছিল। বাকশাল নিয়ে ঘন্টার পর ঘন্টা ওনার সাথে আমি আলাপ করতে পারবো, এবং ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যে আমি প্রমাণ করতে পারবো যে ওই সময়ের উদ্ভূত পরিস্থিতির একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল এবং দেশের প্রয়োজনে এটা করা হয়েছিল। এবং এটা 1974 না, এটা 1975 সালে করা হয়েছে। তথ্যগত কিছু ভুল আছে ওই আব্রাহাম লিঙ্কনের বক্তৃতার মতোই। আমি যেটা বলতে চাচ্ছিলাম
যে কম্বল তো চুরি হয়েছে, এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে তার বক্তব্যে বলেছেন। তার মানে কি, তিনি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেননি। আমি যে দুর্নীতির কথাগুলো বলছি সেটা তো বাস্তবতা হচ্ছে এই যে ফজলে লোহানী সাহেব প্রখ্যাত সাংবাদিক, তিনি সাক্ষাৎকার নিয়েছিলেন যে তোমার প্যান্ট শার্ট কিভাবে হয়, বলে আমার বড় ভাইয়েরটা কেটে ছোট করে আমাকে দেওয়া হয় বা আমার বাবারটা কেটে ছোট করে দেওয়া হয়। সেই জায়গা থেকে প্রাতিষ্ঠানিক রূপে যে দুর্নীতি, এটাকে আমরা অনেক অস্বীকার করতে পারি, কিন্তু আর যাই হোক বাংলাদেশের মানুষ কিন্তু সত্য কথাটা জানে। আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি, অতীতে যেতে হবে এই কারণে ওনার সাথে একমত, পিছন দিকে তাকিয়ে হাঁটা যায় না, কিন্তু পিছনে কে আছে বা কি হয়ে গেছে ওটা না তাকিয়ে হাঁটলে আবার সামনে কত বড় গর্ত আছে সেটাও দেখা যায়। আর গাড়ি চালাতে গেলে পিছনে একটা রিয়ার ভিউ মিরর লাগে। আমার কথা হচ্ছে প্রাতিষ্ঠানিক ভাবে জামায়াতে ইসলামী বা মুসলিম লীগ বাংলাদেশের ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলগুলো, আমি রতন ভাইকে এখন বলতে চাই, ওনার প্রার্থী ভোট পান না এই কারণে যে উনি থেকে যে ফান্ডামেন্টালস গুলো বাংলাদেশ সেটা উনি বলতে পারলেন না। যেই সাম্প্রদায়িকতা বিরোধী রাজনীতির জন্য আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, যে জামাত ইসলামী আমাদের বিরুদ্ধে চালন করেছিল, যাদের রাজনীতি আমরা নিষিদ্ধ করেছিলাম, তার রাজনীতি কে আসলে আইনগতভাবে সিদ্ধ করলো সেই কথাটা কিন্তু উনি একবারও বলতে পারছেন না। সেখানে যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন আছে, মনোগত দুর্নীতি আছে, মনোগত দুর্বৃত্তায়ন আছে, এই কথাগুলো কিন্তু বললেন না। তো মানুষ কিন্তু বুঝে কোথায় ভোট দেবে না। আমার কথা হচ্ছে ইউ হ্যাভ টু টেক এ সাইড, এন্ড ইউ হ্যাভ টু টেক এ সাইড হুইচ ইজ ফুল অফ জাস্টিস। ইউ মে নট বি 100% পারফেক্ট, বাট বাস্তবতা হচ্ছে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ থাকতে হবে, আপনাকে কন্টিনিউসলি সংগ্রাম করতে হবে। যেই কারণে এই দেশ স্বাধীন হয়েছিল সেই জায়গায় আপনি এক মিনিট যদি বলতে চান। আমি এইভাবে কাউন্টার চেক করাটা পছন্দ করি। এইটার ওনারা একটা কাউন্টার পারে। আমার বক্তব্যটা হচ্ছে যে এখন যদি এই দেশটাকে কি ভালোবাসি কিনা সেটা হচ্ছে বড়। আমরা যারা রাজনীতি করি তারা দেশটাকে ভালোবাসি কিনা, দেশের মানুষকে ভালোবাসি কিনা, দেশের প্রকৃত উন্নয়নকে আমরা চিন্তা করি কিনা। এখন ওই যে কথাটা বলেছেন যে ওই রতন ভাই, এখন যদি আমি আমার সম্পদ বানানোর কথা চিন্তা করি তাহলে ডেমোক্রেসি বলেন আর যে কথাটাই বলেন না কেন তাতে কোনো লাভ হবে না। এই জন্য হচ্ছে কি, এই জন্য হচ্ছে আগে আমাকে পারফেক্ট হতে হবে। আমি কি চিন্তা করি, আমি কি এখন মুক্ত চিন্তার নামে যদি আমি সমস্ত অন্যের চিন্তা বন্ধ করে দিয়ে আমার নিজের মুক্ত চিন্তাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে দেশে ডেমোক্রেসিও হবে না, দেশের উন্নয়ন হবে না, দেশের সম্পদের যে কথাটা ইকুইটেবল যে ডিস্ট্রিবিউশনের কথাটা আমার ছোট ভাই বলেছে সেইটাও হবে না। আশিক ভাই একটা কথা বলছি, ওটা একটু বলি যে আমরা আমাদের দল বাসদ এবং কমিউনিস্ট পার্টি সহ বামপন্থীরা মানে সচেতনভাবে এবং লাগাতারভাবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করছে। সেই জন্য আমাদের সঙ্গে কোনোদিন কোনোভাবে কোনো সাম্প্রদায়িক শক্তি কোনো সম্পর্ককে প্রমাণ করতে পারবে না। কিন্তু রাশিক ভাইদের দলের সঙ্গে অনেক ধরনের সম্পর্ক আছে, ফলে আমরা কিন্তু সিজলেস ফাইট করছি, কারণ ডেমোক্রেসি এবং এই ফান্ডামেন্টালিজম মিত্র, তাদের তো মিত্র, আমার দলের সাথে ছিল না, আমাদের কিন্তু মিত্র। হ্যাঁ, আমি বলছি আমরা একসাথে সাম্প্রদায়িকতা একসঙ্গে চলতে পারে না। ফান্ডামেন্টালিস্টদের দিকে নিয়ে আপনাদের আলোচনা থেকে একটা বিষয় উঠে এলো, সেটি হচ্ছে যে রাজনৈতিক বৈরিতার থেকেও যে বিষয়টা গণতন্ত্রের জন্য বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে দুর্নীতি এবং রাজনীতিতে নীতিহীনতা। সেটি হচ্ছে বড় আপনার মনে হয়, সেই দুর্নীতি বা রাজনীতিতে নীতিহীনতার সঙ্গে সমস্ত সন্ত্রাসযুক্ত এবং অনেক কিছু যুক্ত আছে। তবে যে কথাটা গণতন্ত্রকে শুধু ভোটে নিয়ে গেছে সংখ্যাগরিষ্ঠতা, এই যে হচ্ছে সেটা রাজনীতির নীতিহীনতা, এটা হচ্ছে সেটা একটা অংশ। ফলে আমরা মনে করি যে এই নীতির পথে ফিরে আসাটা যে কোনো অর্থেই যে কোনো অর্থেই নীতির দিকে ফিরে আসাটা, নৈতিকতার দিকে ফিরে আসাটা বোধহয় গণতন্ত্রকে রক্ষা করবার জন্য খুব বড় দরকার। সেটা রাজনৈতিক দলগুলো অভ্যন্তরীণ চর্চায়, আন্তঃদলীয় চর্চায়, রাষ্ট্রীয় চর্চায় হওয়া দরকার বলে আমরা বিশ্বাস করি। সেটি আমাদের রাজনৈতিক দলগুলো কখন করবেন এবং কিভাবে আমাদের দর্শকের প্রশ্নের জবাব দেবেন যে রাজনীতির বাইরে এসে অন্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটি তারাই বলতে পারবেন। তবে আমরা প্রত্যাশা করি তারা এটা করতে বাধ্য হবেন, কারণ বাংলাদেশের মানুষ সেদিকে এগিয়ে চলেছে। প্রিয় দর্শক, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। সবাই ভীষণ ভালো থাকবেন, মুক্ত বাকের সঙ্গেই থাকবেন।